সবাই মনোযোগ সহকারে ক্লাস করলে অনেক কিছু পারা যায় ক্লাসের ভেতরে, তাই না? তো আশা করি তোমরা সবাই আমার কথা শুনতে পারতেছো। পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন আমি তোমাদের আজকে পড়াবো ইনশাআল্লাহ। এবং আমি তোমাদের একটা অ্যানিমেশনও দেখাবো যেখানে দেখা যাবে যে কিভাবে আসলে পৃথিবীর যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ লাইবা। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি নাকি? নাকি আর কিছুক্ষণ দেরি করব? তোমাদের অনেকে ফ্রেন্ডরা এখনো আসে নাই। তো আমি ৫ টা মিনিট দেরি করি তারপরে তোমাদের ক্লাসটা শুরু করি। ওকে? তো কি খবর তোমাদের বলো? তোমাদের সামনে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের একটা কথা বলি, আমাদের কিন্তু তোমাদের এসএসসি ২৬ যারা আছো তাদের জন্য নতুন একটা ব্যাচ আসতেছে এক্সামের আগে প্রিপারেশন ব্যাচ। যে ক্লাসগুলা সবগুলা মাশাআল্লাহ খুবই ভালো হবে, বোর্ডে হবে এবং ওই ক্লাসগুলা তোমরা অনেক কিছু শিখতে পারবা ইনশাআল্লাহ। বুঝছো? তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, ঠিক আছে? দেখো কি বলেছে আমরা যদি একটু দেখি, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। আচ্ছা তোমরা কি সবাই আমার কথা শুনতে পারতেছো? আমাকে একটু জানাও তো। তোমরা কি সবাই আমার কথা শুনতে পারতেছো? ওকে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি, তাই না? তো দেখো কি বলেছে আমরা যদি ১ম এর দিকে দেখি, আসলে এই যে আমাদের পৃথিবীটা আছে বাচ্চারা, এই পৃথিবী সাধারণত ৩ টা স্তর নিয়ে গঠিত। ঠিক আছে? একটা হলো ভূস্তর, আরেকটা ভ্রুমণ্ডল, আরেকটা কেন্দ্রমণ্ডল। তো এই স্তরগুলা সম্পর্কে আমাদের জানতে হবে ভালোভাবে। কারণ তোমরা যারা ভূগোল পড়ো, তারা একটা সময় গিয়ে আসবে যারা আবহাওয়া অফিসে চাকরি করবা বা ওয়েদার রিপোর্ট হবা। তো সেইজন্য তোমাদের আবহাওয়া সম্পর্কে ভালোভাবে জানা থাকা দরকার। তাই না? তো দেখো আমরা এই জিনিসটা শুরু করি। সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল এক উত্তপ্ত গ্যাস পিণ্ড। এই গ্যাস পিণ্ড ক্রমে শীতল হয়ে ঘনীভূত হয়। আচ্ছা। তোমাদের যদি আমি একটা কথা বুঝাই এই জিনিসটা দেখো, তাহলে আরো ভালো হয়। আসলে আমাদের এই যে পৃথিবীটা আছে, বাচ্চারা পৃথিবী, এই পৃথিবীটা আমরা সবাই জানি গোলাকার। তাই না? গোলাকার মানে অনেকটা তোমার একটা লেবুর মতন বা ধরতে পারো একটা ডিমের মতন অনেকে বলে। তো এই যে পৃথিবীটা আছে ধারণা করা হয় আজ থেকে অলমোস্ট ১৭.৫ বিলিয়ন বছর আগে যত উপাদান আছিল মানে এই যে আমাদের পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলা তৈরি করতে তো কোনো না কোনো উপাদান দিয়ে তৈরি হয়েছে, তাই না? এই সকল উপাদানগুলো ছিল একটি গোলকের ভেতর। কার ভেতর বাচ্চারা? একটা গোলকের ভেতর। ওকে? একটা গোলকের ভিতর ছিল। মানে যত পদার্থ ছিল আরকি, এই সকল পদার্থগুলা এরকম গোলকের ভিতর, কেন্দ্রের ভিতর ছিল এবং প্রচন্ড তাপে এবং চাপে ছিল। মানে যেহেতু অনেক পদার্থ ছিল তাই প্রচন্ড ভেতরে কি ছিল? চাপ ছিল। এর ভেতরে প্রচন্ড চাপ ছিল এবং এই চাপ একটা সময় এত পরিমাণ বেড়ে যায় যে এটার একটা মহা বিস্ফোরণ হয়। কি হয়? মহা বিস্ফোরণ। ঠিক আছে? এই বিস্ফোরণের ফলে তোমার মনে করো কি হয়? সকল পদার্থগুলো চারিপাশে ছড়িয়ে যেতে থাকে। সকল পদার্থ কি হয়? সকল পদার্থগুলো চারিপাশে একটা, একটা করে ছড়িয়ে যেতে থাকে এবং এই যে বিস্ফোরণটা হয় এটাকে বিজ্ঞানীরা বলে থাকেন বিগ ব্যাং তত্ত্ব। কি তত্ত্ব বাচ্চারা? বিগ ব্যাং তত্ত্ব। ওকে? এটাকে বলা হয় বিগ ব্যাং তত্ত্ব। এই তত্ত্বটাকে মোটামুটি কাল্পনিক তথ্য বলা হয়ে থাকে যেটার কতটা বাস্তব সেটা বিজ্ঞানীরা জানেন না। বাট এরকম একটা কল্পনা করেন আরকি যে সকল পদার্থগুলো একসময় একত্রিত ছিল এবং সেই পদার্থগুলো একটা সময় প্রচন্ড চাপে এবং কি হয়ে যায়? বিস্ফোরিত হয়। বিস্ফোরিত হয় খুবই ভালো কথা এবং বিস্ফোরিত হওয়ার পরে এই পদার্থগুলো ধীরে, ধীরে শীতল হতে থাকে। ধীরে, ধীরে কি হতে থাকে? ধীরে, ধীরে শীতল হতে থাকে। ধীরে, ধীরে শীতল হতে ১ম শীতল হয়ে তৈরি করে সূর্য। সর্বপ্রথম শীতল হয়ে কি তৈরি করে? সূর্য। ঠিক আছে? মানে সর্বপ্রথম তৈরি হয় সূর্য এবং এই সূর্যকে কেন্দ্র করে বাদবাকি পদার্থগুলো ঘুরতে থাকে এবং সেই পদার্থগুলো থেকে তৈরি হয় পৃথিবী। তো বুঝলা? ১ম এ কি তৈরি হয়? সূর্য তৈরি হয় এবং বেঁচে যাওয়া ধূলিকণা থেকে ওকে ঠিক আছে।
তো এখান থেকে আমরা কি বুঝলাম? যে ১ম এ সকল পদার্থগুলো আনুমানিক ১৭০০ কোটি বছর আগে বা ১৭.৫ বিলিয়ন বছর আগে সকল পদার্থগুলো একসাথে কি ছিল? ঘনীভূত ছিল, একত্রে ছিল এবং এগুলো পদার্থ যেহেতু প্রচন্ড চাপে ছিল একসাথে, এই চাপে থাকার জন্য একটা সময় কি হয়? বিস্ফোরিত হয়ে যায়। কি হয়ে যায় বাচ্চারা? বিস্ফোরিত হয়ে যায় এবং এই বিস্ফোরণের ফলে আমাদের পদার্থগুলো গরম থাকা অবস্থায় চারিপাশে ছড়িয়ে যায়। চারিপাশে কি হয়? ছড়িয়ে যায়। এবং এক পর্যায়ে ছড়াইতে, ছড়াইতে তোমার এই পদার্থগুলো থেকে তৈরি হয় সূর্য এবং বেঁচে যাওয়া পদার্থগুলো থেকে তৈরি হয় আমাদের পৃথিবী। তো এভাবে পৃথিবী তৈরি হয় এবং এটাকেই বলা হয় বিগ ব্যাং তত্ত্ব। এটাকে কি বলা হয়ে থাকে? বিগ ব্যাং তত্ত্ব। তো এখান থেকে মোটামুটি আমরা বিগ ব্যাং তথ্য পেয়ে গেলাম, তাই না? তো এরপরেই কিন্তু আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা পৃথিবী কিভাবে তৈরি হয়েছে সেটা জানলাম। ঠিক আছে? তো দেখো, এই যে আমাদের পৃথিবীটা আছে, এই পৃথিবীকে সাধারণত ৩ টা ভাগে ভাগ করা হয়ে যায়। একটা হলো ভূত্বক মানে যেটা পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উপরে থাকে, সেটাকে বলা হয় ভূত্বক। সেটাকে কি বলা হয়ে থাকে? ভূত্বক মানে যার উপরে সমুদ্র থাকে আরকি বা মাটি থাকে সেটাও তোমরা বলতে পারো। এটাকে বলা হয় ভূত্বক এবং এরপরে থাকে আমাদের গুরুমণ্ডল এবং তারপরে থাকে কেন্দ্রমণ্ডল। তো দেখো আমরা এগুলো সম্পর্কে একটু সকল পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড। যেটা আমি তোমাদের বললাম যে সকল পদার্থ একসময় কি ছিল? উত্তপ্ত ছিল এবং সবগুলো একসাথে ছিল এবং প্রচন্ড তাপে ছিল। উত্তপ্ত অবস্থা থেকে এটি শীতল হয়ে ঘনীভূত হয়। এই সময় পৃথিবীর বাইরে ভারী উপাদানগুলো এর কেন্দ্রের দিকে জমা হয়। আর হালকা উপাদানগুলো ভরের তারতম্য অনুসারে নিচ থেকে উপরের স্তরে জমা হয়। পৃথিবীর এই বিভিন্ন স্তরকেই মণ্ডল বলে। উপরের স্তরটিকে অশ্বমণ্ডল বলে। অশ্বমণ্ডলের উপরের অংশ ভূত্বক নামে পরিচিত। আচ্ছা, দেখো এখানে কি বলেছে? আসলে এই যে আমাদের পৃথিবীটা ছিল, তাই না? বা আছে। এই পৃথিবীটা যখন তৈরি হয় তখন তো প্রচন্ড গরম ছিল। তো স্বাভাবিকভাবেই তোমরা দেখবা যদি কোনো সময় একটা গ্লাস নাও, কি নাও বাচ্চারা? একটা গ্লাস নাও, বুঝছো? গ্লাস নিলা তোমরা এবং এই গ্লাসের ভেতরে তোমরা যদি কোনো ভারী পদার্থ বা ধূলিকণা রাখো বা পাথর রাখো, দেখবা পাথর বা ভারী পদার্থটা ধীরে, ধীরে নিচে চলে আসে। ধীরে, ধীরে কি চলে আসে? নিচে চলে আসে। সেটা যদি একটা গোল হয়, এটা যদি গোলক হয়, দেখবা ভারী পদার্থগুলো তুমি যদি এরকমভাবে রাখো, দেখবা সেটা মাঝখানে মনে করো কি হয়ে যাবে? চলে যাবে। তাই না? মানে নিচে চলে যাবে আরকি। মানে মাঝখানে থাকবে। তো এর অর্থটা কি দাঁড়াইলো? এর অর্থটা কি হলো? যে এই যে আমাদের ভারী পদার্থগুলো সাধারণত নিচে থাকে। ভারী পদার্থগুলো কোথায় থাকে বাচ্চারা? ভারী পদার্থগুলো নিচে থাকে। তো স্বাভাবিকভাবেই পৃথিবী যখন তৈরি হয় তখন হালকা যে পদার্থগুলো ছিল সেগুলো উপরের দিকে থাকে এবং ভারী পদার্থগুলো নিচের দিকে থাকে। তো ভারী পদার্থগুলো কি, কি? এই যে আমাদের লোহা, স্বর্ণ এগুলা কি? ভারী পদার্থ। এগুলা পৃথিবীর ভূগর্ভের ভেতরে পাওয়া যায়। ঠিক আছে? তো দেখো ভূত্বক সম্পর্কে আমরা আরো জানবো। চলো জানি। আচ্ছা। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। আচ্ছা শিলা মানে কি জানো? শিলা মানে কি কে বলতে পারবা বলো? দেখি শিলা অর্থ কি? আচ্ছা দেখো শিলা বলতে বোঝায় পাথর। শিলা মানে কি? পাথর। এই মাটি সাধারণত এই পাথর থেকেই তৈরি হয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকেন। ঠিক আছে? এই যে শিলাটা আছে এগুলো বৃষ্টির সাথে বা ঝড়ে ক্ষয় হয়ে আমাদের মাটি তৈরি করে এবং এই মাটি হলো আমাদের ভূত্বক। ঠিক আছে? তো দেখো ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। মানে এই যে শিলা আছে যেটা গলে বা ক্ষয় হয়ে মাটি তৈরি হয় এটাকে বলা হয় ভূত্বক। ওকে? তো ভূ অভ্যন্তরে অন্য স্তরের তুলনায় সরি যেটা বলতেছিলাম, ভূ অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম। মানে আমাদের নিচের যে স্তরগুলো আছে সেগুলো কিন্তু মোটা অনেক বেশি। ঠিক আছে? এর তুলনায় ভূত্বকের যে ঘনত্বটা আছে সেটা অনেক কম। ওকে? তো গড়ে ২০ কিলোমিটার ভূত্বক মহাদেশের তলদেশের গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে তা গড়ে মাত্র ৫ কিলোমিটার পুরু। তার মানে সবচাইতে কম পুরু কোথায়? তোমাদের সমুদ্রের নিচে। স্বাভাবিকভাবেই যত গভীর হতে যাচ্ছে ভূত্বক তত কি হচ্ছে? কমে আসতেছে, তাই না? তো সাধারণভাবে মহাদেশীয় ভূত্বকের এই স্তরকে সিয়াল স্তর বলে। যে সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এই সিয়াল স্তরের তুলনায় ভারী
এবং এর প্রধান খনিজ উপাদান সিলিকন, ম্যাগনেসিয়াম বা সাধারণ সীমা সিয়াল স্তরের তুলনায় ভারী এবং এর প্রধান খনিজ উপাদান সিলিকন, ম্যাগনেসিয়াম যা সাধারণ সীমা নামে পরিচিত। অনুমান করা হয় যে আহ ব্যাসেল্ট স্তরই সারা পৃথিবী জুড়ে বহিরাবরণ ও গভীর সমুদ্র তলদেশে বিদ্যমান। ভূত্বকের উপরে ভাগেই বাহ্যিক অবয়গুলো দেখা যায়, যেমন পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি। ভূত্বকের নিচের দিক দিয়ে কিলোমিটার 30°C তাপমাত্রা বাড়ে। আচ্ছা দেখো, এখানে তোমাদের মূল যে বিষয় সেটা হলো এই যে ভূত্বকটা আছে এটা কি কি উপাদান দিয়ে তৈরি, এটা কি কি উপাদান দ্বারা তৈরি, ঠিক আছে? যেমন ধরো এটা প্রধান উপাদান হলো সিলিকন, কি সিলিকন, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে আমাদের কি সীমা ইত্যাদি। এবং এই ভূত্বকটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে চাষাবাদ হয়ে থাকে। আমি আসলে তোমাদের একটু সহজ করে দেখাই, দেখো তাহলে হয়তো আরো ভালো বুঝবা। চিত্রের মাধ্যমে দেখলে জিনিসগুলো অনেক ভালো বোঝা যায়, তাই না? আচ্ছা, খেয়াল করো বাচ্চারা, এখানেও দেখো এই যে উপরের স্তর দেখতেছো না বাবারা, এটাকে বলা হয় ভূত্বক। এটাকে কি বলা হয়ে থাকে? ভূত্বক। এবং এটাই পৃথিবীর সবচাইতে বাইরের স্তর। এটা কি সবচাইতে বাইরের স্তর। এবং এই স্তরটা গঠিত হয় আমাদের শিলা দ্বারা। কি দ্বারা? শিলা দ্বারা, অর্থাৎ পাথর ক্ষয় হয়ে আমাদের ভূত্বক গঠিত হয়, ঠিক আছে? পাথর হয় এবং ভূত্বকের মানে যে ভূত্বক কি দ্বারা তৈরি হয়? পাথর ক্ষয় হয়ে এই শিলা গঠিত করে। তো দেখো এটা ছিল আমাদের ভূত্বক এবং এই ভূত্বকটাই কিন্তু আমাদের গুরুমণ্ডলের উপর অবস্থিত। কার উপর অবস্থিত? গুরুমণ্ডলের উপর অবস্থিত, ঠিক আছে? কার উপর অবস্থিত বাচ্চারা? গুরুমণ্ডল। সবাই চলে আসো। জি স্যার, ওকে। শোনা যায়। ওকে, ঠিক আছে। দেখো, একটু চোখটা ঝাপসা লেগে আসছিল দেখে মুখ-টুখ ধুয়ে আসলাম বাচ্চারা। তো চলো আমরা একটু নতুন দমে ক্লাসটা শুরু করি, হ্যাঁ? আসলে তোমাদের এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, তাই না? সেজন্য তোমরা অনেকে এই অধ্যায়টা করতে ভয় পাও। তো ভয়ের কোনো কারণ নাই। দেখো, তো আমি যেটা বলতেছিলাম ১ম টা হলো ভূত্বক, যেটা সাধারণত আমাদের কিসের মাধ্যমে তৈরি হয়? সাধারণত আমাদের খনিজ আমি বলতেছিলাম, ধারণা করা হয় বাচ্চারা, পৃথিবী যখন তৈরি হয় তখন যে অণুগুলো তোমার ঠান্ডা ছিল, সেই অণুগুলো দ্বারা পৃথিবীর বাহিরের স্তর তৈরি হয়েছে। কিন্তু যে অণুগুলো ভেতরের দিক ছিল সেগুলো কিন্তু গরমই ছিল এবং সেই তাপগুলো এখনো বের হইতে পারে নাই দেখে পৃথিবীর কেন্দ্রমণ্ডলটা প্রচন্ড গরম। তো এই গরমটা থাকার জন্য এই যে চারিপাশে দেখতে পাচ্ছ, এটা কি থাকে? এর চারিপাশে তোমার বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যেমন লোহা, ম্যাগনেসিয়াম বা মনে করো সালফার, এইগুলা পদার্থগুলো থাকে। এই পদার্থগুলো এই গরমের জন্য বিগলিত হয়ে যায় বা গলে যায়। এবং গলে যাওয়ার জন্য এই স্তরটা থাকে ভাসমান। কার উপর ভাসমান থাকে? আমাদের কেন্দ্রমণ্ডলের উপরে ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে? এবং এই ভাসমান থাকার জন্যই তোমাদের এই যে এই প্লেটগুলা অলওয়েজ মনে করো একটার জায়গায় আরেকটা জায়গায় কি করতে থাকে? দিক পরিবর্তন করতে থাকে। আচ্ছা। তো তোমরা এখন বলো তো বাচ্চারা, এই যে গুরুমণ্ডল যে থাকে, এই গুরুমণ্ডলের স্তরটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা টেকটনিক প্লেট। এটাকে কি বলা হয়ে থাকে? টেকটনিক প্লেটও কিন্তু বলা হয়ে থাকে। বুঝছো? কি বলা হয়ে থাকে বাচ্চারা? টেকটনিক প্লেট। টেকটনিক প্লেট। ওকে? টেকটনিক প্লেটও বলা হয়ে থাকে। তো এই টেকটনিক প্লেটগুলা যখন মনে করো নিচের প্রচন্ড তাপের জন্য একটা জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে হয়, মাঝে, মাঝে দেখা যায় কি একটা স্তর আরেকটা স্তরের ভেতর প্রবেশ করে। এবং এই প্রবেশের পরে অবশ্যই একটা ঘর্ষণের তৈরি হবে। যে ঘর্ষণের ফলে এখানে প্রচন্ড পরিমাণে শক্তির তৈরি হয়। কিসের তৈরি হয়? কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো বাচ্চারা, এই শক্তি মাঝে, মাঝে এমন হয় যে তোমার এই শক্তিটা মনে করো যে অটোমেটিক মনে করো রিলিজ পেয়ে যায়। ঠিক আছে? বাট মাঝে, মাঝে এমন হয় যে এই শক্তিটা অনেক সময় রিলিজ পায় না। তোমাদের আমি একটু হাতে দেখাই। দেখো, আশা করি তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো দেখো, ধরো এটা একটা প্লেট এবং এটা আরেকটা প্লেট। ঠিক আছে? এই প্লেটটা একটা আরেকটার ভেতরে যাচ্ছে।
ঠিক আছে? এটা প্লেট নিচে ঘূর্ণায়মান তাপের জন্য এই প্লেট ২ টা একটা আরেকটার ভেতরে যাচ্ছে। তো এখানে যখন যাচ্ছে তখন কিন্তু এখানে একটা ঘর্ষণের তৈরি হবে, বুঝছো? তো মাঝে মধ্যে এমন হয় এখানে প্রচন্ড ঘর্ষণের তৈরি হওয়ার পরেও এটা খুব রিল্যাক্স এ ভেতরে চলে যায়। কিন্তু মাঝে মধ্যে যদি ঘর্ষণের পরিমাণটা বেশি থাকে তখন এটা অনেক প্রচুর পরিমাণে শক্তি জমা হয় এবং এই শক্তি জমা হওয়ার জন্য এটা বুম হয়ে যায়। মানে কি ব্লাস্ট এর মতন হয়ে যায়। এবং এই ব্লাস্ট এর ফলেই তোমার এখানে কি তৈরি হয়? ভূমিকম্প তৈরি হয়। বুঝছো? কি তৈরি হয় বাচ্চারা? ভূমিকম্প তৈরি হয়। তো এরকম ভাবে সাধারণত আমরা বুঝতে পারি টেকটনিক প্লেট গুলোর অবস্থার পরিবর্তনের জন্য আমাদের ভূমিকম্পর তৈরি হয়। ঠিক আছে? টেকটনিক সবাই কি এখানে বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা থাকলে এখন আমাকে বলো। ঠিক আছে? যে স্যার আমি এই জায়গায় বুঝি নাই। আমাকে একটু জানাও। সবাই কি এ পর্যন্ত বুঝতে পেরেছো নাকি? বলো। সবাই কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সবাই কি এ পর্যন্ত বুঝেছো নাকি? আমাকে বলো। আচ্ছা, আর কে আছো আমাদের সাথে? হুমায়রা আছো, লাইবা আছো, তাফসিয়া, অথই, তুবা, মুনতাহা, মীরা সবাই বুঝতে পেরেছো বাচ্চারা? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি তোমাদের এখন একটা ডেমো দেখাবো, বুঝছো? একটা মানে একদম লাইভ ডেমো দেখাবো। একটু জি, ওকে, ঠিক আছে। জি, ওকে। দেখো, এই যে আমাদের তোমরা যদি দেখো এই যে এই কথাটাই আমি তোমাদের বললাম। দেখেছো? এই যে পৃথিবীর নিচে এই যে ভূত্বক, এটা হলো ভূত্বক এবং এটা হলো কি আমাদের গুরুমণ্ডল। তো এই গুরুমণ্ডলটাই কিন্তু তোমরা যদি খেয়াল করো বাচ্চারা, এই যে গুরুমণ্ডলটা দেখতে পারতেছো, এই যে আমার মাউসটা যদি দেখো, এই যে গুরুমণ্ডলটা আছে, তাই না? এটা কিন্তু মনে করো ভাসমান আছে। মানে এটা ঘুরতেছে। তো স্বাভাবিকভাবে যখন নিচের অংশটা ঘুরবে তখন উপরের অংশগুলো কি হবে? একটা জায়গা আরেকটা জায়গায় অবস্থার পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের ফলে কিন্তু এই ২ টা একটা ঘর্ষণের তৈরি হয়। যেটা মানে আমি হাত দেওয়া হয়। ঠিক আছে? এবং এগুলো কিন্তু কি তৈরি হয়? ভূমিকম্পর তৈরি হয়। ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু খুবই মারাত্মক। তো ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো সবাই? আমাকে বলো। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? তোমাদের আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখাইলাম। সবাই কি বুঝেছো? বলো আমাকে। সবাই কি ক্লিয়ার? বলো। সবাই বুঝতে পেরেছো বাচ্চারা? জি, ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার, আমি এই জিনিসটা বুঝিনি। ইয়েস স্যার, ওকে, ভেরি গুড। আচ্ছা, আজকে ক্লাস শেষে তোমাদের ভেতর কেউ একজন আমাকে একটা কবিতা বলে শোনাবা। ঠিক আছে? তো চলো আমরা এখন পড়ার দিকে চলে যাই। আমরা এটা দেখলাম, ভালো। এখন আমরা আমাদের মূল যে পড়া ছিল সেই তথ্যগুলা সম্পর্কে আমরা একটু জানবো, হ্যাঁ? দেখো, আমরা আসলে ফুল প্রসেস সম্পর্কে জানলাম। এখন কিছু ইম্পোর্টেন্ট টপিক সম্পর্কে জানবো যে এই যে গুরুমণ্ডলটা ছিল এর বিস্তার কতটুকু। দেখো, ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত গুরুমণ্ডলের বিস্তার। ঠিক আছে? ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। গুরুমণ্ডল মূলত দ্বারা গঠিত। এই অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। গুরুমণ্ডল ২ ভাগে বিভক্ত। ঊর্ধ্ব গুরুমণ্ডল যা ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। নিম্নে গুরুমণ্ডল যা প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন অক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। তো এই উপাদানগুলো তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, ইন্টারনেটের একটু ঝামেলা করতেছে। তো মাঝে হয়তো তোমরা একটু কম শুনতে পারো। টেনশনের কোনো কারণ নেই। যেখানে শুনবা না সেখানে আমাকে বলবা। তাহলে আমি সেটা আবার রিপিট করব। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ব্যাসাল্ট শিলা ঠিক আছে? তো এই যে ব্যাসাল্ট শিলাটা আছে, এটা মনে করো যে আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের যে পাথরগুলো ছিল, এই পাথরগুলো মনে করো রূপান্তরিত হয়ে এগুলা তৈরি হয়েছে আমাদের
মাটি। ঠিক আছে? তো এই মাটির নিচেই আছে আমাদের গুরুমণ্ডল এবং এই ব্যাসের শিলা কি? শিলা বলতে বোঝায় তোমার পাথর। তো এই শিলাও কি এক প্রকার পাথর। বুঝতে পেরেছ? ওকে। তো চলো আমরা পরবর্তীতে যাই। দেখো কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের ঠিক পরে রয়েছে কেন্দ্রমণ্ডল। মানে ওই যে পৃথিবীর অভ্যন্তরে একদম গোলকের মতন যে একটা অংশ সেটা হলো কি? আমাদের কেন্দ্রমণ্ডল। তো দেখো গুরুমণ্ডলের ঠিক পরে রয়েছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মণ্ডল বিস্তৃত। এই স্তর প্রায় ৩,৭৮৬ কিলোমিটার পুরো। ভূকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে যে কেন্দ্রমণ্ডলের একটি তল বহিরাবরণ আছে যা প্রায় ২,২৭০ কিলোমিটার পুরো এবং একটি কঠিন অন্তস্থ ভাগ আছে যা ১২১৬ কিলোমিটার পুরো। বিজ্ঞানীগণ বিশ্বাস করেন যে কেন্দ্রমণ্ডলীয় উপাদানগুলোর মধ্যে লোহা, নিকেল, পারদ, সীসা রয়েছে, তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। ঠিক আছে? তো এই জিনিসগুলা তোমরা একটু মনে রাখবা। তো নিকেল কি, লোহা কি, এগুলো আসলে এক একটা উপাদান। ঠিক আছে? লোহা তো তোমরা চেনোই, নিকেলও এরকম একটা উপাদান। পারদ, সীসা এগুলো সবই কি একটা উপাদান। ওকে? আচ্ছা। তারপরে দেখো, আচ্ছা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন শিলা ও খনিজ। আচ্ছা দেখো, ভূত্বক শিলা দ্বারা গঠিত। শিলা বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত। আচ্ছা, শিলা কি? শিলা বলতে বোঝায় দেখো, এই যে আসতেছি আমরা এখানে দেখো, খনিজ বলতে কি বুঝায়? শিলা ও খনিজের পার্থক্য কি? কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। আচ্ছা, এখানে একটু খেয়াল করি আমি। এখানে একটু তোমরা খেয়াল করো। কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। আচ্ছা, এখানে দেখো বুঝাই আমি তোমাদের ব্যাপারটা কি। কতগুলো মৌলিক উপাদান একত্রিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। তাহলে আমাদের মৌলিক উপাদানটা কি? মৌলিক উপাদান কি? সেটা হলো যে সকল, ঠিক আছে? যে সকল উপাদান ভাঙলে ওই সকল উপাদান ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক উপাদান। ধরো আমার একটা লোহা সাধারণত থাকে ম্যাগনেসিয়াম। তো আমরা কিন্তু লোহা যদি ভাঙি, এই লোহার ভেতর থেকে শুধু লোহাই পাই, মানে ম্যাগনেসিয়ামই পাই। অন্য কোনো উপাদান পাই না। তার মানে লোহা একটি মৌলিক উপাদান। এরকম আরকি। বুঝছো? তো এখানে কি বলেছে যে কতগুলো মৌলিক উপাদানের প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। মানে এই যে মৌলিক উপাদানগুলো আছে, এই মৌলিক উপাদান একত্রে হয়ে যখন নতুন কোনো পদার্থ তৈরি করে তাদের বলা হয় খনিজ। এবং খনিজ হলো একটি প্রাকৃতিক অজৈব পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে কি বলেছে? খনিজ হলো একটি প্রাকৃতিক অজৈব পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে। মানে কি? এর নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেটা সে ফলো করে। মানে তার কিছু নির্দিষ্ট গুণাবলী আছে। বুঝছো? আর শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। খনিজ ২ বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত হলেও কিছু খনিজ একটি মাত্র মৌল দ্বারা গঠিত হতে পারে, যেমন হীরা, সোনা, তামা, রূপা, পারদ, গন্ধক ইত্যাদি। ঠিক আছে? এই যে এই তামাগুলো, এই উপাদানগুলো হলো একদম সলিড। ঠিক আছে? মানে এখানে শুধু এই উপাদানগুলো ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না। ওকে? তারপরে দেখো, শিলা গঠনকারী প্রতিটি খনিজের আলাদা বৈশিষ্ট্য বজায় থাকে। যদিও বেশিরভাগ শিলা একাধিক খনিজ দ্বারা গঠিত হয়, সেক্ষেত্রে খনিজ এবং শিলা একই পদার্থ। উদাহরণ হলো পাললিক শিলা, চুনাপাথর। এটি ক্যালসিয়াম নামের একটি খনিজ শিলা হিসাবে এটি চুনাপাথর নামে পরিচিত। আচ্ছা, চুনাপাথর কি? তোমরা দেখবা চুন, দেখবা চুন, এই চুনগুলোকেই বলা হয় চুনাপাথর। বুঝছো? এগুলো সাধারণত খুবই ভঙ্গুর টাইপের হয়ে থাকে এবং সাদা রঙের হয়ে থাকে। ওকে? তো শিলা ও খনিজের মধ্যে পার্থক্য কি? খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, আর শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। মানে খনিজ কি? এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, আর শিলা হলো এক বা একাধিক খনিজ পদার্থ দ্বারা গঠিত। ঠিক আছে? খনিজ সমসত্ব অজৈব পদার্থ। অজৈব মানে কি? এখানে একের অধিক পদার্থ থাকতে পারে। ঠিক আছে? আর শিলা অসমত্ব পদার্থ। খনিজ কঠিন, তারপরে স্ফটিকার হয়। কিছু শিলা কঠিন হলেও স্ফটিকার হয় না। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, শিলার কোনো রাসায়নিক সংকেত নেই। খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপরদিকে শিলার ধর্ম এর গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, এখানে আমি একটু বুঝাই ব্যাপারটা। দেখো,
আদাব, অনুজ পাশি দেখো। এখানে কি বলেছে যদি একটু তোমরা দেখো, খেয়াল করো। খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। ঠিক আছে? মানে এই খনিজগুলা মৌলিক পদার্থ দ্বারা গঠিত। শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। মানে এই শিলাগুলো আবার কি হয়? একের অধিক খনিজ পদার্থ দ্বারা গঠিত। খনিজ সমসত্ব অজৈব পদার্থ, শিলা অসমসত্ব পদার্থ। খনিজ কঠিন ও স্ফটিকার হয়, কিন্তু কিছু শিলা কঠিন হলেও স্ফটিকার হয় না। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, শিলার কোনো রাসায়নিক সংকেত নেই। খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপরদিকে শিলার ধর্ম এর গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত। ওকে? তো দেখো এখানে একটা জিনিস আছে, স্ফটিকার। স্ফটিকার বলতে বুঝায় তোমার, আচ্ছা এটা কি বলতে পারো বলো তো? স্ফটিক আকার বলতে কি বুঝায়? আমাকে একটু বলো। দেখি তোমরা আর্টসের ছেলেরা এটা জানো নাকি, আমাকে একটু বলো। স্ফটিকার কি বলে? বলো। আচ্ছা, এটা হলো তোমাদের ৪র্থ নাম্বার অধ্যায়। তোমাদের আমি একটা কাজ দেই। তোমরা আমাকে স্ফটিকাকার কি, কি এই জিনিসটা আমাকে একটু বলবা। ঠিক আছে? দেখি কে বলতে পারো। কেউ বলতে পারবা? বলো। স্ফটিকার মানে কি? কেউ বলতে পারবা? এনিওয়ান? কেউ নেই? কি ব্যাপার? বাচ্চারা আছো? তোমরা কি আছো? বাচ্চারা আছো নাকি? কেউ জানো না? সর্বনাশ! তোমাদের এটা একটা কাজ থাকবে। তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম আমি। দেখি তোমরা গুগল করে এই জিনিসটা আমাকে বের করে দিবা। কারণ তোমাদের গুগল করার অভ্যেস খুবই কম। যারা আর্টসের আছো তাদের গুগল করার অভ্যেস খুবই কম। গুগল করার অভ্যেস করবা। 6-7 এর বাচ্চারা পর্যন্ত এখন গুগল করে। বুঝছো? তাই গুগল করবা। যেখানেই ঠেকে যাবা গুগল করবা। না পারলে তারপরে আমি তোমাদের বুঝিয়ে দিব। ইনফ্যাক্ট আমি একটা ব্রেক দিব কিছুক্ষণ পরে। সেই ব্রেকের ভেতরেই তোমরা এটা বের করে আমাকে বলবা। ঠিক আছে? মোটামুটি সেই ব্রেকের পরে আমি তোমাদের পরের টুকু পড়াবো। ওকে? তো আমি এখনই একটা ব্রেক দিতে চাচ্ছি তোমাদের এই জিনিসটা কাজ দিয়ে। তোমাদের ১০ মিনিটের ব্রেক দিতে চাচ্ছি, কারণ আমার ল্যাপটপে চার্জ নেই। তো ঠিক তোমাদের ৫৫ তে আমি আবার ক্লাসটা শুরু করব। তো তোমরা ততক্ষণ একটা ব্রেক দিলাম আমি। ওকে? আচ্ছা এই দেখো, এই যে এই জিনিসটা স্ফটিক আকার। ঠিক আছে? স্ফুটি আকার। এই যে এটা, এটা তোমরা বের করবা। ঠিক আছে? এটা বের করবা। বের করে আমাকে বলবা যে এটা কি? স্ফুটি আকার বলতে কি বুঝায়? এই জিনিসটা তোমরা আমাকে একটু বলবা। ঠিক আছে? বুঝতে পেরেছো? স্ফুটি আকার কি? স্ফটিকাকার কি? আচ্ছা, ভেরি গুড হুমাইরা। তবে আমি দেখতে চাই সবাই এই জিনিসটা তোমার কি করো? নেট থেকে বের করো। কারণ নেট ইউজ করা খুবই দরকার। এরপরে আমি তোমাদের এই জিনিসটা বুঝাবো। ওকে? তো ততক্ষণ পর্যন্ত একটা ছোট্ট ব্রেক দিচ্ছি আমি। আ তোমাদের ৫ মিনিটের ব্রেক দিচ্ছি। ৪৫ বাজে। যাও ৫ মিনিট না ১০ স্ফটিকাকার বলতে কি বুঝায়? বলো। তোমরা কি পেয়েছো? সবাই কি চলে এসেছো? বলো। আচ্ছা, অনেকে একদম স্ক্রিনশট দিয়েছো। মাশাআল্লাহ। আ এই তো দেখেছো? সবাই মোটামুটি জেনেছো, তাই না? আচ্ছা, এখন আসো আমি তোমাদের এই ব্যাপারটাকে বুঝাই। তো এই যে এরকম করে নেটে সার্চ দিবা। বুঝছো? যখনই কোথাও ঠেকে যাবা, তখন কি করবা? নেটে সার্চ দিবা। ঠিক আছে? নেটে সার্চ দেওয়া খুবই ভালো অভ্যাস। কারণ মোটামুটি সবকিছুই আমাদের নেটে পাওয়া যায়। আসলে স্ফটিকাকার বলতে বুঝায় যে পদার্থগুলোর একটা নির্দিষ্ট আকার। নির্দিষ্ট কি বাচ্চারা? নির্দিষ্ট আকার। তোমরা যদি খেয়াল করো লবণের কণাগুলো, এই লবণের কণাগুলো কিন্তু ছোট, ছোট ক্ষুদ্র, ক্ষুদ্র আকার আছে। এইটাকেই বলা হয় স্ফটিক আকার। বুঝছো? তো এরকম আরকি। তো যাই হোক আমরা এখন পরবর্তীতে যাই। চলো। পরবর্তী যদি খেয়াল করো তোমরা সবাই, দেখো কি আছে আমাদের? শিলার শ্রেণীবিভাগ। ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম শিলা।
ঠিক আছে? আ ভূতত্ত্ববিদগণের মতে ২ বা ততোধিক খনিজ দ্রব্যের মিশ্রণে এসব শিলা সৃষ্টি হয়। ভূত্বক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থই শিলা। উদাহরণস্বরূপ নুড়ি, কাঁকর, গ্রানাইট, কাদা, বালি প্রভৃতি। গঠন প্রণালী অনুসারে শিলাকে ৩ টি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা হলো অগ্নিশিলা, আরেকটা হলো পাললিক শিলা, আরেকটা হলো রূপান্তরিত শিলা। মানে শিলাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? তো এই জিনিসগুলা একটু মাথায় রাখবা। একটা হলো অগ্নিশিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। ঠিক আছে? তো দেখো, আমরা এখন পরবর্তীতে যাই। চলো। আগ্নেয় শিলা। জন্মের ১ম এ পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। হ্যাঁ, এটা আমরা আগেই বলেছি তোমাদের। এই গ্যাস পিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকরণ করে তরল হয়। পরে আরো তাপ বিকরণ করে তাপ বিকরণ মানে কি? তাপ বিকরণ মানে কি? তাপ ছেড়ে দেওয়া। এটাকে বলা হয় কি? তাপ বিকরণ। ওকে? তো এই তাপ বিকরণ করে এই উপরিভাগ শীতল ও কঠিন শিলা বলে। মানে তাপ ছেড়ে দিয়ে উপরের যে শিলাটা দেখো সেটাকে বলা হয় উপরের শিলা বা ভূত্বক। ঠিক আছে? এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। মানে যে শিলাগুলো সাধারণত তাপ ছেড়ে দিয়ে নরম পদার্থে তৈরি হয় তাকে কি বলা হয়? অগ্নি শিলা বলে। অগ্নি শিলা পৃথিবীর ১ম পর্যায়ে সৃষ্ট হয়। তাই এই শিলাকে প্রাথমিক শিলাও বলে। এই শিলার কোনো স্তর নেই। তাই অগ্নিশিলার অপর নাম অভ্যন্তরীণ শিলা। এই শিলার জীবাশ্ম নেই। এই শিলার বৈশিষ্ট্য হলো স্ফটিক আকার, মানে নির্দিষ্ট একটা আকার আছে। অস্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর। জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী। ঠিক আছে? জীবাশ্ম মানে কি জানো? কেউ বলতে পারবা জীবাশ্ম মানে কি বাচ্চারা? জীবাশ্ম বলতে বোঝায় যখন কোন প্রাণী মারা যায় তখন সেটা যদি অনেক দিন ধরে মাটির নিচে থাকে সেটা কি বলা হয়? জীবাশ্ম। ঠিক আছে? সেটাকে কি বলা হয়? জীবাশ্ম। অতএব জীবদেহের মরদেহ। ঠিক আছে? এটাকে বলা হয় জীবাশ্ম। তো এখানে কোনো জীবাশ্ম দেখা যায় না। অপেক্ষাকৃত ভারী হয় এবং এটা কি হয়? অনেক গুণ ভারী হয়ে থাকে। ওকে? হ্যাঁ, একদম ঠিক। পানির দেহ অবশেষ। তারপর দেখো বহিঃস্থ অগ্নেয় শিলা। ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ ম্যাগমা, অগ্নিগিরির অগ্ন্যুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে বহিঃস্থ আগ্নেয়শিলার সৃষ্টি হয়। আচ্ছা, বহিঃস্থ আগ্নেয়শিলা কি জানো? বহিঃস্থ আগ্নেয়শিলা হলো তোমরা অনেক সময় দেখবা ভূমিকম্প হয়। যেটা আমি তোমাদের দেখালাম বা অগ্নিগিরির ফেটে যায়। তো সেখান থেকে একটা শিলা বা আগুন বের হয়ে আসে এবং সেই শিলা যেই মাটি বা পানির সংস্পর্শে আসে সেটা শীতল হয়ে যায়। সেটাকে বলা হয় বহিঃস্থ অগ্নেয় শিলা। ঠিক আছে? এদের দানা খুব সূক্ষ্ম এবং রং গাঢ়। এই শিলার উদাহরণ হলো ব্যাসল্ট, বায়োলাইট ও অ্যান্ডিসাইট ইত্যাদি। মানে এই যে এই শিলাগুলোর উদাহরণ হলো ব্যাসল্ট, বায়োলাইট ও অ্যান্ডিসাইট। ঠিক আছে? মানে যে শিলাগুলো বাহিরে এসে ঠান্ডা হয়ে যায় সেগুলোর উদাহরণ বা নাম এগুলা। তো এগুলা একটু তোমরা মনে রাখবা। এখন আসো অন্তঃস্থ আগ্নেয় শিলা। আচ্ছা। অন্তঃস্থ আগ্নেয় শিলা কি? উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বাঁধলে তৈরি হয় অন্তঃস্থ আগ্নেয় শিলা। এর দানাদার আ বা স্থূল হালকা রঙের হয়। গ্রানাইট, গেব্রো, ডলোরাইট বা ল্যাকোলিথ বা ব্যাথোলিথ, ডাইক, স্টিল শিলার অন্যতম উদাহরণ। মানে এই যে শিলাগুলো আছে, অনেকগুলো শিলা আছে, মাটির নিচেই রয়ে যায় এবং সেখানেই কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। এগুলোকে বলা হয় অন্তঃস্থ আগ্নেয় শিলা। এগুলার কিছু উদাহরণ এখানে দিয়ে দিয়েছে। ল্যাকোলিথ, ব্যাথোলিড, ডাইক ও শিলা অন্যতম উদাহরণ। তো এই জিনিসগুলা একটু মনে রাখবা তোমরা সবাই। ওকে? আচ্ছা। পাললিক শিলা। পলি সঞ্চালিত হয়ে যে শিলা গঠিত হয় পলি মানে কি? পলি বলতে বোঝায় তোমাদের মাটির সাথে যে মানে নদীতে যে মাটি থাকে সেই মাটিগুলো অনেক উর্বর হয় তাদেরকে বলা হয় পলি। তো এই পলি সঞ্চিত হয়ে মানে মাটি সঞ্চিত হয়ে, বুঝছো? মাটি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে বলা হয় পাললিক শিলা। বৃষ্টি, বায়ু
আচ্ছা, দেখো, বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রবাহে অগ্নিশিলায় ক্ষয়প্রাপ্ত ও বিচ্ছিন্নভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকড়, কাদা, বালি, ধুলায় পরিণত হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলনিরূপে কোনো নিম্নভূমি বা হ্রদ বা সাগরে সঞ্চিত হতে থাকে। পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। পরবর্তীতে ওইসব পদার্থ ভূগর্ভের উত্তাপে উপরে শিলাস্তরে চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়নের শতকরা 5 ভাগ দখল করে আছে। তবে মহাদেশীয় ভূত্বকের আবরণের 75 ভাগই পাললিক শিলা। পলক তলানি থেকে গঠিত হয় বলে এরূপ শিলাকে পাললিক শিলা বলে। আচ্ছা, বিচূর্ণ ভূত বলতে বোঝায় মানে ভেঙে পড়া, ঠিক আছে? বিচূর্ণ মানে ভেঙে যাওয়া, ভেঙে যেয়ে একত্রে হওয়া, ঠিক আছে? তো দেখো, পলক বা তলানি থেকে গঠিত হয় 75 ভাগই পাললিক শিলা। পলক বা তলানি থেকে গঠিত হয় বলে এরূপ শিলাকে পাললিক শিলা বলা হয়। ঠিক আছে? আচ্ছা, কি বলেছে? পলক বা তলানি থেকে। তলানি মানে কি? মাটি থেকে, মানে ভূগর্ভস্থ নিচের থেকে। বুঝছো? তোমরা যদি দেখো, নদীতে প্রচুর পরিমাণে মাটি কিন্তু বয়ে নিয়ে যায়। সেটাকে আমরা কি বলি? পলি বলি। এবং এই পলি দিয়ে কিন্তু চর গঠিত হয়। ঠিক আছে? এই যে চরটা গঠিত হয় সেটাকে আমরা পাললিক শিলা বলতে পারি। তো পাললিক শিলা যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। ঠিক আছে? জৈবিক বা যৌগিক। জৈবিক মানে কি? অনেকগুলো দেহাবশেষ একত্রে হয়ে গঠিত পারে, বা শুধু যৌগিক পদার্থ একত্রিত হয়েও গঠিত হতে পারে। বেলে পাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদা পাথর, কেওলিন পাললিক শিলার উদাহরণ। জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা ও খনিজ তেলকে জৈব শিলাও বলা হয়ে থাকে। মনে রাখবা, যে সকল শিলা সাধারণত পানিজ দেহ থেকে উৎপাদিত হয় তাদেরকে বলা হয় জৈবিক শিলা। ঠিক আছে? তাদেরকে কি বলা হয়ে থাকে? জৈবিক শিলা। অনেক পাললিক শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ, জীবজন্তুর দেহ অবশেষও জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলার বৈশিষ্ট্য: পাললিক শিলার স্তরীভূত নরম, হালকা এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। এই শিলার ছিদ্র দেখা যায়। ছিদ্র মানে কি? ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ঠিক আছে? রূপান্তরিত শিলা। দেখো, আগ্নেয় বা পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে, তখন তাকে রূপান্তরিত শিলা বলে। ভূ আন্দোলন, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে। ঠিক আছে? চুনা পাথরে রূপান্তরিত হয়ে মার্বেল, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা, সেল রূপান্তরিত হয়ে প্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে রূপান্তরিত হয়। মানে এই যে কিছু কিছু শিলা আছে, এগুলো রূপান্তরিত রূপ আমাদেরকে বলা হয়েছে। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য: এই শিলা স্ফটিকযুক্ত, খুবই কঠিন হয়, এতে জীবাশ্ম দেখা যায় না। কোনো কোনো রূপান্তরিত শিলার ঢেউ খেলানো স্তরও দেখা যায়। ঠিক আছে? মানে কি? এই যে শিলা রয়েছে মানে পাথর রয়েছে, এই পাথরগুলো অনেকগুলো দেখবে একটু ঢেউ আকারের। কি আকারের বাচ্চারা? ঢেউ আকারের। এইজন্য বলছি রূপান্তরিত শিলার অনেক সময় ঢেউ আকৃতিরও দেখা যায়। ঠিক আছে? তারপরে বেলে পাথর। এই যে বেলে পাথর তো চেনো, মানে এই যে বালুর ভেতর যে পাথরগুলা দেখো, ঠিক আছে? বালুর মতন পাথর। এই পাথরগুলা রূপান্তরিত হয়ে মানে পরিবর্তন হয়ে কোয়ার্টজাইট বলা হয়। মানে এই বেলে পাথরগুলা যখন রূপান্তরিত হয় সেটাকে বলা হয় কোয়ার্টজাইট। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, দেখো, ভূপৃষ্ঠের পরিবর্তন ও প্রক্রিয়া। ভূপৃষ্ঠে সর্বদা পরিবর্তনশীল। নানা প্রকার ক্রিয়া ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন করে। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় তা ভূপ্রক্রিয়া। অর্থাৎ যে সকল প্রক্রিয়ায় কি হয়, আমাদের এই ভূপৃষ্ঠগুলো পরিবর্তন হয় সেগুলো বলা হয় ভূ প্রক্রিয়া। যেমন নদী অবক্ষেপণের মাধ্যমে প্লাবন ভূমি গড়ে তুলেছে। এখানে নদী অবক্ষেপণ একটি প্রক্রিয়া। ভূপ্রক্রিয়া তার কার্য সাধনের জন্য নানা প্রকার প্রাকৃতিক শক্তির সাহায্য নেয়, যেমন মধ্যাকর্ষণ। আচ্ছা, মধ্যাকর্ষণ মানে কি জানো? মধ্যাকর্ষণ বলতে বোঝায় পৃথিবীর আকর্ষণ বল। ওকে? আচ্ছা, যেমন মধ্যাকর্ষণ, ভূতাপীয় শক্তি। ভূতাপীয় মানে শক্তি কি? ওই যে তোমাদের পড়াইলাম যে আমাদের যে কেন্দ্রমণ্ডল থাকে যেখানে তাপ হয় সেটাকে বলা হয় ভূতাপীয় শক্তি। এবং সৌরশক্তি মানে সূর্যের শক্তি। এই তিনটা সমন্বয়ে পৃথিবী কি হয়? পরিবর্তন হয়। ঠিক আছে?
অবস্থার পরিবর্তন ঘটে। তো দেখো, সমস্ত শক্তির সাহায্যে ভূক্রিয়া ভূপৃষ্ঠে কোথাও ধীরে ধীরে পরিবর্তন আনে, আবার কখনো কখনো খুব দ্রুত পরিবর্তন সাধন করে। সাধারণভাবে বহিষ্ঠ শক্তি যেমন সৌরশক্তির সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠে ধীরে পরিবর্তন আনে। সুদীর্ঘ সময় ধরে ভূপৃষ্ঠে এই পরিবর্তন চলে বিধায় একে ধীরে ধীরে পরিবর্তনও বলে। ধীরে পরিবর্তনের সাধারণত দুটি প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়, যেমন নগ্নিভবন ও অবক্ষেপণ। ঠিক আছে? নগ্নিভবন মানে কি ও অবক্ষেপণ মানে কি, এই জিনিসটা আমি তোমাদের একটু পরেই বুঝাচ্ছি। দেখো, অপরদিকে অন্তঃস্থ শক্তি যেমন ভূমিকম্প সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়ার ভূপৃষ্ঠ দ্রুত পরিবর্তন সাধিত হয়। নিচে ভূত্বর্কের পরিবর্তন সাধনকারী ভূপ্রক্রিয়ার একটি ছক দেখানো হলো। আচ্ছা, দেখো, আমাদের ভূমিকম্পর ফলে কিন্তু অনেক সময় কি হয়, আমাদের পৃথিবীর পৃষ্ঠ যে আছে, মানে উপরে যে মাটিটা তোমরা দেখো, এই মাটিগুলোর পরিবর্তন হয়, মানে ভূমির পরিবর্তন হয়, তাই না? অনেক সময় দেখা যায় যে প্লেট, মানে একদম কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, এবং নতুন ভূমিকম্পেরও নতুন ভূমিরও সৃষ্টি হয়। এবং নগ্নিভবনটা কি? নগ্নিভবন বলতে বোঝায়, আচ্ছা, নগ্নিভবনটা আমি একটু পরে আসতেছি, দাঁড়াও, আগে তোমাদের মূল একটা জিনিস আগে একটু দেখায় নেই, তারপর নগ্নিভবনে আসতেছি। ভূপ্রক্রিয়া দেখো কি হয়, ধীরে পরিবর্তন, ধীরে বা আকস্মিক পরিবর্তন, এবং আক এবং কি আকস্মিক পরিবর্তন। আচ্ছা, ধীর পরিবর্তন মানে কি? আস্তে, আস্তে পরিবর্তন। তোমরা যদি খেয়াল করো, আমাদের এই পৃথিবীর অনেক ভূখণ্ডগুলো কিন্তু এখনো পরিবর্তন হচ্ছে। কিন্তু সেটা আমরা বুঝতে পারতেছি না। এটাকে বলা হয় ধীর পরিবর্তন। ধীর ও আকস্মিক পরিবর্তন কি? মানে ধীরে হচ্ছে, আবার ধীরে, ধীরে হতে, হতে হুট করে আকস্মিকভাবে জোরে হয়ে যায়। মানে দুটাই হয়। এটাকে বলে ধীর ও আকস্মিক পরিবর্তন। এবং শুধু আকস্মিক পরিবর্তন বলতে বোঝায় হুট করে একটা কিছুর পরিবর্তন হওয়া। ঠিক আছে? তো দেখো, ধীর পরিবর্তন সাধারণত ২ ভাগে হয়। নগ্নিভবন ও অবক্ষেপণ। ঠিক আছে? আরেকটা কি? তো দেখো, এই নগ্নিভবনের ভিতরে আছে কি? বিচ্ছুন্নি ভবন, ক্ষয়ী ভবন ও অপসরণ। আচ্ছা, দেখো, এই জিনিসগুলো আমরা একটু বিস্তারিত জানবো। ঠিক আছে? একটু বিস্তারিত নিচেই আছে, আমরা একটু জানি। দেখো, ধীর পরিবর্তন। ধীর পরিবর্তন হলো আকস্মিক পরিবর্তনের একেবারেই বিপরীত অবস্থা। অনেকগুলো প্রাকৃতিক শক্তি যেমন সূর্যতাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা এই পরিবর্তনের ধীরে ধীরে সংঘটিত হয়, তাকে ধীর পরিবর্তন বলে। এই ধীর পরিবর্তনের বিশাল এলাকা জুড়ে হয়ে থাকে। এবং দেখো, ধীর পরিবর্তন বলতে বোঝায় কি বোঝায়? যেগুলো সাধারণত মনে করো আস্তে আস্তে পরিবর্তন হয়। সাধারণত সূর্যতাপ, বায়ু প্রবাহ মানে বাতাসের গতি, তারপরে বৃষ্টিপাত, এগুলোর জন্য নতুন ভূখণ্ড তৈরি হয়ে থাকে। এগুলোকে বলা হয় ধীর পরিবর্তন। আকস্মিক পরিবর্তন। পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। এসব উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বর্ক যে আলোড়ন ঘটে, মানে যে নাড়াচাড়া দিয়ে ওঠে, তাকে ভূ আলোড়ন বলে। মানে এই যে ভূতর্ক যে উম ওঠা না, মানে অনেক সময় ভূমিকম্প হয় না? দেখা যায় না? যে ভূত্বর্ক কি হয়? নেড়ে ওঠে, বা কি হয় তোমার? ক্ষেপে ওঠে। একে বলা হয় ভূ-আলোড়ন। ঠিক আছে? ভূ-আলোড়নের ফলেই ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে। বিভিন্ন ভূমিরূপ গঠনকারী শক্তির প্রভাবে ভূগর্ভে সর্বদা নানা রূপে পরিবর্তন হচ্ছে। অগ্নিগিরির অগ্ন্যুৎপাত, ভূকম্পন, পৃথিবীর অভ্যন্তরে সংকোচন, ভূগর্ভের তাপ ও অন্যান্য প্রচণ্ড শক্তির ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন সাধিত হয়, তাকে আকস্মিক পরিবর্তনও বলে। এর পরিবর্তনের খুব বেশি স্থান জুড়ে হয় না। আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি দ্বারা। ঠিক আছে? মানে দেখা যায় কি, সুনামি বা অগ্নিগিরির ক্ষেপণ, এগুলোর মাধ্যমে আকস্মিক, মানে বড় ধরনের পরিবর্তন মুহূর্তেই হয়ে যায়। ভূমিকম্পটা আমি তোমাদের আগেই বুঝিয়েছি। তো এগুলো আশা করি তোমরা পারবা। সুনামি কেন হয়? সুনামিও আমি তোমাদের আগের দিন বুঝিয়েছি। তো এখানে মোটামুটি আর কি আছে? অগ্নিগিরির কিছু মনে করো যে প্রকারভেদ দেওয়া আছে। এই জিনিসগুলা তোমরা একটু পড়ে নিবা। এই যে এই জিনিসগুলা একটু পড়াই। দেখো, ভূপৃষ্ঠের ধীরে পরিবর্তন কারণ ও ফলাফল। আমরা জানি পৃথিবীর আকস্মিক পরিবর্তনের জন্য ৩টি প্রধান ভূমিকম্পর সৃষ্টি হয়, তা হলো পর্বত, মালভূমি এবং সমভূমি। আচ্ছা, এসব ভূমিরূপ বিভিন্ন ধরনের প্রকৃতির শক্তি যেমন সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী প্রভৃতি দ্বারা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন ভূমিকম্পে পরিণত হয়। এই পরিবর্তনের প্রক্রিয়াকে ধীর পরিবর্তনও বলে।
এতে সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী প্রভৃতি শক্তি খুব ধীরে ধীরে ভূত্বর্গের ক্ষয় সাধন হয়ে থাকে। ফলে ভূত্বর্গের উপরিস্থিতিতে শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়। এই শিলা অপসারিত হয়ে আবার নতুন করে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। এভাবে পর্যায়ক্রমে প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূমি ক্ষয়প্রাপ্ত হতে থাকে। যেমন প্রক্রিয়ায় ভূমিরূপে ধীর পরিবর্তন হচ্ছে, তাদেরকে প্রধানত ৪ টি পর্যায়ে বিভক্ত করা হয়। মানে যেসব প্রক্রিয়ার কারণে ধীরে পরিবর্তন হয় তাদেরকে ৪ টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো বিচূর্ণ ভবন বা ক্ষয়ী ভবন। একটা কি বাচ্চারা? বিচূর্ণ ভবন বা ক্ষয়ী ভবন। আরেকটা হলো অপসারণ, নগ্নি ভবন, অবক্ষেপণ ইত্যাদি। আচ্ছা দেখো, বিচূর্ণ ভবনটা কি? শিলা রাশির চূর্ণ-বিচূর্ণ বিশিষ্ট হওয়া কিন্তু স্থানান্তর না হলে তাকে বিচূর্ণ ভবন বলে। সাধারণত প্রাকৃতিক কারণেই শিলা চূর্ণ বা বিচূর্ণ হয়। আচ্ছা, বিচূর্ণ যেটা আমি তোমাদের আগেই বলেছিলাম, ভেঙে যাওয়া। যেটার কারণে কি হয়? শিলাগুলো অনেক সময় ভেঙে যায়। প্রাকৃতিক কারণে কি হয়? ভেঙে যায় এবং এটাকে বলা হয় বিচূর্ণী ভবন বা ক্ষয়ী ভবন। মানে ক্ষয় হয় আরকি। ঠিক আছে? তারপরে দেখো অপসারণ। নদীর স্রোত, বায়ু প্রবাহ, হিমবাহ প্রভৃতি শক্তি দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন পদার্থগুলো স্থানান্তরিত হয়, একে অপসারণ বলে। অর্থাৎ এই যে তোমরা দেখবা যারা চর এলাকায় থাকে তাদের অনেক সময় জমি জামা বা বাড়ি ঘর ভেঙে নদীর এক পার ভাঙেতে আর এক পার গড়ে। এটা কেন হয়? বাতাসের কারণে, নদীর পানির বেগের কারণে এক অংশ ভেঙে সেটা আরেক জায়গায় জমতে থাকে এবং সেখানে নতুন একটা কি হয়? তোমার বসত ভিটা তৈরি হয়ে থাকে, যেটাকে বলা হয় অপসরণ। নগ্নি ভবন। বিচ্ছিন্ন ভবনের সময় শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়। ক্ষয়ী ভবন দ্বারা এই শিলা অপসারিত হলে নিচের আবৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে। এরূপ কার্যকে নগ্নি ভবন বলে। আসলে শিলাগুলো যখন ভাঙে ক্ষয় হলে সেটার যে রূপটা তৈরি হয় সেটাকে বলা হয় নগ্নি ভবন। মানে কি? সেটা চারিপাশ দিয়ে খালি হয়ে যায়। এটাকে বলা হয়ে থাকে নগ্নি ভবন। অপক্ষেপণ। বায়ুপ্রবাহ, নদীস্রোত, হিমালয় প্রভৃতি শক্তির প্রভাবে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলাগুলো যে প্রক্রিয়ায় কোনো এক স্থান থেকে জমা হয়ে নতুন ভূমিরূপের সৃষ্টি করে তাকে অবক্ষেপণ বলে। মানে বায়ু প্রবাহের ফলে যে নদীর স্রোত এজন্য নতুন শিলা গঠিত হয় সেটাকে বলা হয় কি? অবক্ষেপণ। ঠিক আছে? যেসব প্রকৃতির শক্তির প্রভাবে ক্ষয়ীভবনের মধ্যে দিয়ে ধীর পরিবর্তন সংঘটিত হয় তাদের মধ্যে বায়ু, বৃষ্টিপাত, নদী, হিমবাহ প্রভৃতি প্রধান। এদের ক্ষয়কার্য নিম্নে আলোচিত হলো। বায়ুর কাজ। বায়ুতে থাকা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, রাসায়নিক প্রক্রিয়ায় শিলার বিচ্ছেদ ক্ষয়সাধন হয়। বায়ুর ক্ষয়কার্য মরুভূমির অধিক দেখা যায়। মরু এলাকা শুদ্ধ বায়ু বৃষ্টিহীন এবং গাছপালা শূন্য। মরু এলাকার গাছপালা কম থাকার কারণে মৃত্তিক সুদৃঢ় নয়। অর্থাৎ এই যে তোমার মরুভূমি দেখো এখানকার কিন্তু নিয়মিতই দেখা যায় এক জায়গা থেকে বালু স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় উঁচু হয়ে যায় বা একটা জায়গা থেকে নিচু হয়ে যায়, কারণ এখানে কোনো গাছপালা না থাকায় আমাদের মরুভূমির যে মাটির অণুগুলো আছে সেগুলো একে অপরের সাথে আঁকড়ে ধরে থাকতে পারে না। এজন্য এই ক্ষেত্রে বায়ুর মানে মাটির বা জমির স্থানান্তর খুবই সোজা। তো বৃষ্টির কাজ, হিমবাহের কাজ, নদীর কাজ এগুলো তোমরা পারবা। নদীর উপত্যকা, তো এগুলো আমি আর পড়াইলাম না। এগুলো ইনশাআল্লাহ তোমরা মধ্যগতি, নিম্নগতি। আচ্ছা, এখানে আরো কিছু টপিক আছে। তো একটা ব্রেক দিব তোমাদের, বলো, কারণ অনেক বড় অধ্যায়। একটা কি ব্রেক দিব বাচ্চারা? বলো, একটা ব্রেক দিব? আছো তোমরা সবাই? ওকে স্যার। আচ্ছা, সবাই চলে এসেছো নাকি? একটু মেসেজ দাও আমাকে যে স্যার আমি চলে এসেছি। একটু আমাকে বুঝাও। ওকে, ঠিক আছে। চলে এসেছো তোমরা? তো চলো আমি পরবর্তীতে এগিয়ে যাই। বৃষ্টির কাজ। দেখো, বৃষ্টি আমাদের পৃথিবীর জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি এই যে আমাদের ভূপৃষ্ঠগুলো আছে এটা অবস্থান পরিবর্তনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে বাচ্চারা যদি তোমরা খেয়াল করো, বৃষ্টির পানি ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠের ব্যাপকভাবে ক্ষয় করে। স্বাভাবিকভাবেই যখন বৃষ্টির পানি মনে করো মাটির উপর দিয়ে যায় তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ের সম্মুখীন হয় সেই মাটিটা, তাই না? প্রবাহিত হওয়ার সময় পানি শিলাকে আংশিকভাবে ক্ষয় ও আলগা করে এবং ক্ষয়প্রাপ্ত শিলাকে প্রসারিত করে। বৃষ্টিবহুল অঞ্চলে কর্ষিত জমির মাটি বৃষ্টির
পানির দ্বারা অপসারিত হয়। আবার পর্বতের মধ্যে কদম স্তরের উপরে অনেক ভারী শিলা এমন অবস্থায় থাকে, পর্বতের ফাটল দিয়ে পানি প্রবেশ করে কাদার স্তরকে গলিয়ে দেয়। এতে বড় শিলাস্তর কাদার উপরে থাকতে না পেরে নিচে ধসে পড়ে, একে ভূমিধস বলে। এভাবে অনেক দিন ধরে শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠের ধীরে পরিবর্তন সাধিত হয়। মানে কিছু বুঝলা? মানে হলো, ব্যাপারটা হলো, তোমরা দেখবা অনেক সময় মনে করো মাটির পর্বতগুলা থাকে, সেগুলা সাধারণত কি থাকে, সেগুলা সাধারণত মনে করো মাটির উপরে থাকে এবং সেখানে একটা ফাটলের মতন থাকে। তো যখন বৃষ্টি হয় এই ফাটল দিয়ে পানি যায়, পানি গেলে কি হয়, পানির বেগ যেতে যেতে এই মাটিগুলা একদম ধুয়ে ফেললে নিচে খালি হয়ে যায়, তখন এই পাহাড়টা কি হয়ে যায়, ধসে যায় এবং সেটা কি নতুন একটা ভূমির তৈরি করে। এটাকে বলা হয়েছে, মনে করো যে ভূমিধস, যেখান থেকে আমাদের কি হয়, মানচিত্র বা স্বাভাবিক যে ভূমিটা থাকে সেটার অবস্থানের পরিবর্তন হয়। হিমবাহের কাজ, হিমবাহে দ্বারা ভূপৃষ্ঠে কোনো কোনো অঞ্চল ব্যাপকভাবে ক্ষয় হয়ে থাকে। হিমবাহ মানে কি, শীতকালীন সময় যে শীতল একটা বাতাস আসে সেটাকে বলা হয় হিমবাহ। এই হিমবাহের নিচে নামার সময় এর নিচের প্রচুর খণ্ড পর্বত গাত্র থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে গিয়ে পতিত হয়। পর্বত গোত্রের মধ্যে ছিদ্র যদি থাকে তাহলে তার ভেতরে পানি প্রবেশ করে বরফে পরিণত হয়, প্রস্তরগুলোকে আলগা করে দেয়। ফলে হিমবাহের চাপে এটি পর্বত গাত্র থেকে পুরো উম, খুব সহজেই পৃথক হয়ে যায়। এই হিমবাহ অনেক দিন ধরে ধীরে ধীরে হয় বলে এটি ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের একটি উদাহরণ। ঠিক আছে, এটা কি ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের একটি উদাহরণ। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? নদীর কাজ, যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে প্রতিনিয়ত ধীরে ধীরে পরিবর্তন করছে তাদের মধ্যে নদীর কাজ অন্যতম। নদী যখন পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন স্রোতের আঘাতে বহিত নুড়ি, কদম প্রভৃতির ঘর্ষণে নদী গর্ভে ও পার্শ্ব ক্ষয় হয়। পার্বত্য অবস্থায় নদীর স্রোতের বেগ বেশি থাকে, এতে নদী নিচের দিকে অগ্রসর হতে থাকে। নদীর চলার পথে, আচ্ছা এগুলো তোমরা মোটামুটি পড়তে পারবা, এগুলো আমি আর পড়াচ্ছি না, আমি একটু এগিয়ে যাই। এই যে এগুলা পড়ে ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতি হলো নদীর প্রাথমিক অবস্থা। আচ্ছা, তোমাদের অনেকে কমেন্ট করেছো, আমি একটু দেখতে চাই। আচ্ছা, জি, ওকে, ঠিক আছে, দেখো। ঊর্ধ্বগতি কি, ঊর্ধ্বগতি হলো নদীর প্রাথমিক অবস্থা। পর্বতের যে স্থান থেকে নদী উৎপাদিত হয়েছে সেখান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর ঊর্ধ্বগতি বলে। অর্থাৎ মানে সাধারণত নদীগুলা কোথা থেকে তৈরি হয়, পর্বত থেকে। এবং এই পর্বত থেকে তৈরি হওয়া পর্যন্ত সমভূমি মানে সমান ভূমি। সমান ভূমি তো চেনো, সমান ভূমি কি, ধরো এটা হলো পাহাড়, এখান থেকে পানি পড়তেছে এবং এটা এই যে সমভূমিতে আসার আগ পর্যন্ত এইটুক জায়গাটাকে বলা হয় উচ্চগতি। ঠিক আছে, এটাকে কি বলা হয়, উচ্চগতি। তো ঊর্ধ্বগতি অবস্থায় নদী স্থলভাগকে ক্ষয় করে এবং তা পরিবহন করে। এই অবস্থায় নদীর প্রধান কাজ ক্ষয় করা হলেও অনেক সময় নদীর ঢাল কমে গেলে, হঠাৎ অধিক পরিমাণে পাথরের টুকরো এলে নদী তখন তা বহন করতে না পেরে হালকা সঞ্চয় করে। ঠিক আছে, তো মোটামুটি ঊর্ধ্বগতি গেল। মধ্যগতি, পার্বত্য অঞ্চলের পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন তার প্রবাহের মধ্যগতি বলে। মানে যেটা পার্বত্য অঞ্চল পার হয়ে এই যে নদী যে ভূমির উপর দিয়ে চলে যায় সেটাকে বলা হয় কি, মধ্যগতি। নিম্নগতি কি, নদীর জীবনচক্রের শেষ পর্যায়ে হলো নিম্নগতি। এই অবস্থায় স্রোত একেবারেই কমে যায়, নিম্নক্ষয় ও বন্ধ পার্শ্বক্ষয় হয়। আচ্ছা, নিম্নগতি আমি তোমাদের বুঝাই। সাধারণত নদী যখন বইতে বইতে তার শেষ সীমানায় চলে যায় তখন সেটাকে বলা হয় নিম্নগতি। নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, দুটি নদী দুই ভাবে ভূমিরূপের সৃষ্টি করে। একটি হলো ক্ষয় কার্য, অপরটি হলো সঞ্চয় কার্য। দেখো, আমি তোমাদের এটা আগে একটু কিছুটা বিবরণ দিয়েছিলাম। সেটা কি, যে এই যে আমাদের নদীটা আছে, এই নদীগুলো সাধারণত একটা পার ভাঙে, বুঝছো কি করে, একটা পার ভেঙে আরেকটা পার গড়ে। মানে এক জায়গা থেকে সে কি করছে, ক্ষয় করছে, আর একটা জায়গায় সে সঞ্চয় করছে, এটাকে বলা হয়েছে ক্ষয় কার্য ও অপরটি হলো সঞ্চয় কার্য। নিম্নে নদী ক্ষয় কার্য, সঞ্চয়জাত ভূমিরূপ বর্ণনা করা হলো। ভি আকৃতির উপত্যকা, ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে।
নদী খাতে পার্শ্ব অপেক্ষা নিম্ন দিকের শিলা বেশি কোমল বলে পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি ভি আকৃতির হয়ে যায়। আচ্ছা, গিরিখাত। দেখো, গিরিখাত কি? গিরিখাত বলতে বোঝায়, আমি তোমাদের এক বাক্যে বলি, পানি সাধারণত পাথরের ভেতর দিয়ে বইতে থাকে। বুঝছো? এই বইতে, বইতে যখন পাথরকে এসে ভেঙে একটা সরু খাতের মতন তৈরি করে সেটাকে বলা হয় গিরিখাত। এবং এই গিরিখাতে হুটহাট পানি চলে আসে। কারণ কি? পাহাড়ি অঞ্চলে খুবই প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং সেই পানি এই গিরিখাত দিয়ে বয়ে যায়। তাই যদি তোমরা কেউ কোন সময় পাহাড়ি অঞ্চলে যাও সেক্ষেত্রে সরু রাস্তা এভয়েড করবা। সবসময় চেষ্টা করবা পাহাড়ের উপর দিয়ে যাওয়া। কারণ কি? তুমি হয়তো ভাবতেছো যে তুমি পাহাড়ের শুকনো জায়গা দিয়ে যাচ্ছ, এখানে তো বৃষ্টি হচ্ছে না। কিন্তু ১০-২০ কিলোমিটার আগে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সেই পানি এখানে আসতে সময় লাগবে মাত্র ২ মিনিট বা ১ মিনিট। মানে পানির যে বেগ তুমি বুঝতেও পারবা না, পানি এসে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে? এই আরকি। তো জলপ্রপাত, দেখো জলপ্রপাত কি? ঊর্ধ্বগতির অবস্থার নদী পানি যদি পর্যায়ক্রমে কঠিন শিলা, নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে কোমল শিলা স্তরটিকে বেশি পরিমাণে ক্ষয় করে। এর ফলে নরম শিলা স্তরের তুলনায় কঠিন শিলা স্তর অনেক উপরে অবস্থান করে এবং পানি খাড়াভাবে নিচের দিকে পড়তে থাকে। এরূপ পানির পতনকে জলপ্রপাত বলে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে একটু বুঝাই দেখো। জলপ্রপাত ঊর্ধ্বগতি অবস্থার নদীর পানি যদি পর্যায়ক্রমে কঠিন শিলা ও নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে কোমল শিলার স্তরটি বেশি পরিমাণে ক্ষয় করে ফেলে। স্বাভাবিকভাবেই তোমার দেখো জলপ্রপাতটা কি? মানে এটা ধরো কঠিন শিলা, এখান থেকে পানি পড়তেছে এবং এটা হলো নরম শিলা, কোমল শিলা। তাহলে এখানে যখন পানি পড়তেছে তার মানে কি এই মাটিটা ক্ষয় হচ্ছে। তো এই যে ক্ষয়টা হচ্ছে এটাকে বলা হয় জলপ্রপাত। মানে এই যে এরকম ভাবে যখন পানিটা পড়ে এটাকে কি বলা হয়? জলপ্রপাত মানে ঝর্ণা। তোমরা ঝর্ণাও বলতে পারো। এই ঝর্ণাটাকে আমরা কি বলে থাকি? জলপ্রপাত। ওকে? তো এই আরকি। তারপরে দেখো নদীর সঞ্চয়জাত ভূমিরূপ। পলন কোণ বা পলন পাখা। পার্বত্যে কোনো অঞ্চল থেকে হঠাৎ করে কোনো নদী যখন সমভূমিতে পতিত হয় তখন শিলাচূর্ণ। আচ্ছা, আমাদের মসজিদে আজান দিবে, একটু ওয়েট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. আচ্ছা, দেখো নদীর সঞ্চয়জাত ভূমিরূপ। আচ্ছা, হঠাৎ করে কোনো নদী যখন সমভূমিতে পতিত হয় তখন শিলা, চূর্ণ, পলিমাটি, আচ্ছা এগুলা মোটামুটি তোমরা পারবা, বুঝছো? তাই এগুলা আমি আর পড়াইলাম না। এগুলা তোমাদের পৃথিবীর বাহ্যিক গঠন আমি পড়িয়েছি, পর্বত, পর্বতের প্রকারভেদ। তো এগুলা আমি আজকে এখানেই শেষ করতেছি। নাকি তোমরা চাও এগুলো আমি দেখিয়ে দিব? বলো। যদি চাও আমি এগুলো দেখিয়ে দিতে তাহলে তোমাদের দেখিয়ে দিব। বলো। এগুলা কি তোমাদের দেখিয়ে দিব? তোমরা একটু আমাকে জানাও সবাই। যদি বলো দেখিয়ে দিতে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। মানে এগুলো মোটামুটি রিডিং পড়া, তোমরা বুঝতে পারবা। একটু আমাকে বলো তোমরা সবাই যে এখানে কি তোমাদের বুঝিয়ে দিব নাকি আরো? মোটামুটি এই কঠিন টপিক গুলো আমরা শেষ করে ফেলেছি। এখন বাদবাকি জিনিসগুলো যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমাকে বলো। তাহলে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু আমাকে জানাও। বাচ্চারা সবাই একটু আমাকে জানাও। আছো তোমরা সবাই? সবাই কি আছো? হুমাইরা, মুনতাহা, মীরা। হ্যালো বাচ্চারা। আচ্ছা আসো।
তোমাদের অনুজ পাশে তোমাদের টেস্ট পরীক্ষার কোশ্চেন আমি করব না। তোমাদের টেস্ট পরীক্ষার কোশ্চেন করবে তোমাদের আলী স্যার। তো উনি তোমাদের সাজেশন দিয়ে দেবে। বুঝছো? ওকে, তাহলে বুঝাই। শিওর, কেন নয়? তাহলে শোনো। আচ্ছা, বুঝাইয়া দেই। আচ্ছা, একটা কথা, তোমাদের একটু ব্রেক দিচ্ছি। কারণ তোমাদের এখন মনে করো একটু, তাহলে আমি শেষই করে দেই। ঠিক আছে? ৬৪ পেজও বুঝাবো। কারণ আমাদের এখানে এখন নামাজ হবে। তো নামাজের পরে তোমাদের আবার বুঝাচ্ছি। যেহেতু ক্লাস 8:30 পর্যন্ত, তাহলে বুঝাইয়া দেই। ওকে? তো তোমাদের আবারও আমি নামাজের বিরতি দিচ্ছি। যারা নামাজ কালাম পড়ার পড়ে নাও। ৩২ বাজে ৪০ এ ক্লাস শুরু করব। ওকে? ৪০ এ ক্লাস শুরু করব। ৪২ এ ক্লাস শুরু করব। সরি। ক্লাস উইল বি স্টার্ট ৭:৪২ এ আমি ক্লাসটা আবার শুরু করব। ওকে? তো ততক্ষণে তোমরা একটু পানি-টানি খেয়ে নাও, একটু জিরিয়ে নাও। আমরা পরবর্তীতে জিনিসগুলা ফুল এনার্জি নিয়ে জানবো। ওকে? তো আল্লাহ হাফেজ। অনেক সময় পাহাড়িয়া নদী পদদেশে পলি সঞ্চয় করতে করতে একটি সময় পাহাড়ের পাদদেশে নতুন বিশাল সমভূমি গড়ে তোলে। এ ধরনের সমভূমিকে পাদদেশীয় পলল সমভূমি বলে। বাংলাদেশের তিস্তা, আত্রাই, কোটলি সংলগ্ন রংপুর, দিনাজপুর জেলায় অধিকাংশ স্থানই পালল সমভূমি নামে পরিচিত। এসব নদী উত্তরের হিমালয় থেকে উৎপন্ন হয়ে সহজেই পাহাড় থেকে পলল বহন করে ও অঞ্চলে পরে পাদদেশীয় পলভূমি গঠন করেছে। আচ্ছা, পলভূমি মানে কি? অর্থাৎ পলি মাটি। বুঝছো? সাধারণত নদী যখন বয়ে চলে তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে পলি মাটি নিয়ে আসে এবং সেটা। তোমরা কি আছো সবাই? তোমরা কি সবাই আছো? একটু আমাকে জানাও। তো এই যে এইসব নদী উত্তরের হিমালয় থেকে উৎপন্ন হয়, এই নদীগুলো সাধারণত তাদের সাথে প্রচুর পরিমাণে পলিমাটি নিয়ে আসে এবং এই পলিমাটি নিয়েই আমাদের কি তৈরি হয়? আমাদের পাদদেশীয় পলল সমভূমি তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে দেখো। আচ্ছা, নামাজটা শেষ হোক, হ্যাঁ? কারণ এখন তোমরা শুনতে পারবা না। নামাজ শেষ হোক। আরেকটু রেস্ট করো। এই যে আগেরটুকু যে আছে এগুলো মোটামুটি তোমরা পারবা। তো আমি তোমাদের এই যে ভুঙিল পর্বত, আগ্নেয় পর্বত, ছুটি বা স্ফুত পর্বত ও ল্যাকলিত পর্বত সম্পর্কে জানবো। দেখো, ভুঙিল পর্বত। ভং বা ভাঁজ থেকে ভুঙিল শব্দের উৎপত্তি। ভং বা ভাঁজ মানে কি? যে ভাঁজ যে থাকে সেগুলো আর কি। তো কোমল পাললিক শিলার ভাঁজে পড়ে। দেখো কি বলেছে? ভাজিল ভঙিল পর্বত। ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙিল শব্দটির উৎপত্তি। কোমল পাললিক শিলার ভাঁজে পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙিল পর্বত বলে। আচ্ছা, সাধারণত কিছু ধরনের শিলা থাকে যার ভাঁজে পড়ে পর্বত তৈরি হয়, তাদেরকে বলা হয় ভঙিল পর্বত। তারপরে দেখো, আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত অঞ্চল পর্বতের উদাহরণ। ভঙিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ। অর্থাৎ ভাঁজ মানে কি? অনেক পর্বত দেখবা তোমরা এরকম ভাঁজের মতন দেখা যায়, মানে এরকম আঁকা বাঁকা দেখা যায়, সেগুলো হলো তোমাদের এই পর্বত, ভঙিল পর্বত। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি একটু তোমাদের পড়াই। দেখো, আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙিল পর্বতের উদাহরণ। ভঙিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ। ভঙিল পর্বত কিভাবে সৃষ্টি হয়? সমুদ্র তলদেশে বিস্তারিত অবম অবনমিত স্থান দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণে পলি এসে জমা হয়। এর চাপে অবমিত স্থানে আরো নিচু নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে পার্শ্ববর্তী সুদূরীয় ভূমিকম্প প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাজ বা নিম্নভাজের সৃষ্টি হয়। অর্থাৎ এই যে ভূমি মাটি এসে যখন এ জায়গায় জমা হয়, বুঝছো? এখানে কি ধরো মাটি এসে জমা হয়েছে, ফর এক্সাম্পল এখানে মাটিগুলো তো নরম থাকে প্রথমে, কিন্তু এটা এক সময় জমতে জমতে অনেকটা শক্ত হয়ে যায়। পরে ভূমিকম্প বা চারিপাশের চাপে এই জিনিসগুলা একত্রিত হয়ে এরকম কি হয়? তোমার পর্বতের সৃষ্টি হয় এবং এটাকে বলা হয় তোমার আমাদের কি বলা হয়ে থাকে? আমাদের ভুঙিল পর্বত বলা হয়ে থাকে। অগ্নেয় পর্বত। অগ্নিগিরি থেকে উদ্গৃহীত পদার্থ সঞ্চয়িত বা জমাট বেঁধে অগ্নিপর্বত সৃষ্টি হয়। এটা খুবই সোজা। সহজ কথায় সাধারণত অগ্নিগিরি যখন উৎক্ষেপিত হয় সেখানে
প্রচুর পরিমাণে পদার্থ গরম আকারে বের হয়ে আসে এবং এই পদার্থগুলোই একসময় জমতে জমতে আমাদের অগ্নি পর্বত তৈরি হয়। ঠিক আছে? তারপরে দেখো আমাদের ল্যাকোলিথ পর্বত পৃথিবীর অভ্যন্তরে থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠ বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বর্গের নিচে এক স্থানে জমাট বাঁধে। ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বর্গের অংশবিশেষ গম্বুজ আকারে ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাগোলিথ পর্বত বলে। অর্থাৎ কিছু কিছু তো তোমার অগ্নিগিরি উৎক্ষেপণের জন্য যে আগুনটা থাকে বা গরম যে ম্যাগমাটা থাকে সেটা বের হয়ে আসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা আবার বেরও হতে পারে না, এবং এই যে বের হতে পারে না এটাকে বলা হয়ে থাকে ল্যাকোলিথ পর্বত। তো এই ছিল আমাদের আর কি মহাদেশীয় মালভূমি বা সমভূমি। দেখো সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। এ ধরনের মালভূমির সঙ্গে পর্বতের কোনো সংযোগ থাকে না। স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা এবং ভারতীয় উপদ্বীপের অন্যতম উদাহরণ। তো যাই হোক তোমাদের এই ছিল আর কি পড়া ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি, এগুলো আমি আগেই দেখিয়েছি। তো আশা করি তোমাদের এই পর্যন্ত পড়া ছিল। মোটামুটি আমি যদি তোমাদের বলি বাচ্চারা, তোমরা এই যে মহাদেশীয় মাতৃভূমি, তারপরে পালদেশীয় মালভূমি, পর্বত মধ্যবর্তী মালভূমি, এগুলা একটু ভালোভাবে দেখবা। ঠিক আছে? এগুলা থেকে প্রচুর কোয়েশ্চেন আছে। মানে এই অধ্যায়টা যদি আমি বলি খুবই ইম্পোর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়বা এবং যেথায় কোথাও সমস্যা থাকলে তোমরা গ্রুপে জানাবা। তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু জানাও। কোনো বিষয়ে যদি না বুঝে থাকো আমাকে একটু জানাও। সবাই কি আছো না ঘুমায়ে গেছো? আচ্ছা, তোমাদের এই অধ্যায় থেকে এমসিকিউ তোমাদের আলী স্যার এসে দিয়ে দেবে ইনশাআল্লাহ। কালকে তোমাদের আলী স্যার চলে আসবে। তো এবং তোমাদের যদি মনে হয় যে আরো ২-১ টা চ্যাপ্টার বাদ আছে, তোমরা একটু গ্রুপে তোমাদের আলী স্যারকে জানাবা। তোমাদের আলী স্যার সেই বিষয়ে এমসিকিউ প্লাস সেই বিষয়টা আবার পড়িয়ে দেবে। ঠিক আছে? মূলত আমি আর্টস এর ক্লাস নেই না। তো আজকে নিলাম ২ দিন। তোমাদের আলী স্যার বিয়েতে থাকার জন্য ইনশাআল্লাহ তোমরা যদি আইসিটি পড়ো, সামনের ব্যাচগুলোতে আইসিটি তে আমাকে পাবা। তোমাদের আইসিটি টা আমি অনেক ভালো করে নেব ইনশাআল্লাহ। তোমাদের কোনো টপিক বুঝতে সমস্যা না থাকে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এটু পরিবারের সাথে থেকো। ওকে বাচ্চারা, আল্লাহ হাফেজ।